আমাদের যেটা জানার বিষয়, আমরা যেখানে আদিবাসী সম্প্রদায়ের লোক রয়েছি, আরও বিভিন্ন সম্প্রদায় আছে, তার মধ্যে যেমন আমরা হচ্ছি এসটি ক্যাটাগরি, তেমনি এসসি ক্যাটাগরি আছে। আমার এখানে আসার উদ্দেশ্য বা আমাকে যে জন্য ইনভাইট করা হয়েছে সেটা হচ্ছে যে আইনগতভাবে আদিবাসীদের কী কী অধিকার আছে সেটা অনেকেই হয়তো জানেন। আমরা পথ চলতে গিয়ে এগুলো না জানার কারণে বারবার হোঁচট খেতে হচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় অনেক আন্দোলন করি, অনেক ডেপুটেশন দিই, বিভিন্ন আধিকারিকদের সাথে দেখা সাক্ষাৎ করি, কিন্তু তারপর সঠিক কাজটা ঠিক আমাদের হয়ে ওঠে। আপনাদের অনেক আদিবাসী সংগঠন আছে, তারাও বিভিন্ন জায়গাতে বিভিন্ন ইস্যু নিয়ে সক্রিয়ভাবে আন্দোলন করে, কিন্তু অনেক লড়াই করার পরেও সব ঠিক কাজটা আমাদের পূরণ হয়। আমার নাম হচ্ছে সাকিব হোসেন, আমি ক্যালকাটা হাইকোর্টের অ্যাডভোকেট। এই বিষয় নিয়ে আমি কয়েকটা তথ্য তুলে ধরবো, যেটা আপনাদের মনে থাকলেও আপনারা নিজেরা এটাকে কার্যকরী করতে পারেন। আপনাদের পথ চলতে গিয়ে সমস্যাটা অনেক কিছু সমাধান করা সম্ভব। তো আমাদের আইনগত বিষয়গুলো হচ্ছে, আমরা যখনই কোনো অধিকার লঙ্ঘন হয়, যখন কোনো অসুবিধা হয়, সবারই পক্ষে কিন্তু কোর্টে গিয়ে মামলা মোকদ্দমা করা সম্ভব না। বিশেষ করে এর মধ্যে যারা গরিব মানুষ আছে, মাঠে খেটে খাওয়া, দিন আনা দিন খাওয়া মানুষ, তারা কী করে মামলা মোকদ্দমা করবে? একটা উকিলকে হায়ার করতে গেলে অনেক টাকা লাগে, তারপরে মামলা দীর্ঘ বছর ধরে মামলা চলে। তাহলে কোর্টে না গিয়েও, কোর্টের বাইরেও অনেক সুযোগ সুবিধা আছে, যেটা বিনা মামলাতে, বিনা খরচায়, বিনা মূল্যে কিন্তু পরিষেবা পাওয়া যায়। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ধরুন আপনাদের এই এলাকার যে রাস্তাটা, মানে এই রাস্তাটা ভেঙে একটা চুরমার হয়ে আছে, কোনো ব্যবস্থা নেই, তাহলে এর জন্য কি আমাকে কোর্টে মামলা করতে হবে? না, কোর্টে যাওয়ার প্রয়োজন নেই। আমরা যদি এই পদ্ধতিটা জানি এবং সেই অধিকারটাকে যদি আমরা প্রয়োগ করতে শিখি, তাহলে কিন্তু আমরা সম্পন্ন করতে পারি। তার জন্য কোনো রাজনৈতিক দলের পিছনেও যাওয়ার প্রয়োজন পড়ে। কী করতে হবে? সেটা হচ্ছে আমাদের দেশের যে আইন ব্যবস্থা, এই আইন ব্যবস্থার পরিষেবাটাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য দুরকম সিস্টেম আছে। যেটা কোর্টে যে মামলা মোকদ্দমা হয়, এটাকে বলা হয় জুডিশিয়ারি সিস্টেম। আর এই যে পঞ্চায়েত, বিডিও, এসডিও, ডিএম, থানা, এই যত রকম আধিকারিক আছে, এই টোটাল সিস্টেমটাকে বলা হয় কোয়াসি জুডিশিয়াল সিস্টেম। এই কোয়াসি জুডিশিয়াল সিস্টেমের কাজই হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া বিনামূল্যে। আপনি ধরুন একটা কোনো অসুবিধা হচ্ছে, পঞ্চায়েত দরখাস্ত দিলেন, তার জন্য কি আপনাকে কোনো টাকা জমা দিতে হয়? লাগে না। আপনার অভিযোগটা জমা পড়ার পরে তারা তাকে অনুসন্ধান নেয়, নেওয়ার পরে তারা সেই ব্যবস্থাটা করার চেষ্টা করে। বা আপনার ধরুন এখানে একটা কোনো আইনগত সমস্যা হলো, মারামারি হলো, আপনি থানায় কেস করতে গেলেন, তো থানায় এফআইআর করতে গেলে কি কোনো টাকা লাগে? লাগে না, বিনামূল্যে হয়। তো এই যে টোটাল সিস্টেমটা, এটাকে বলা হয় কোয়াসি জুডিশিয়াল। এই কোয়াসি জুডিশিয়াল সিস্টেমটাকে আমরা ঠিকভাবে ব্যবহার করতে জানি না। যেদিনকে আমরা এটা বুঝতে শিখবো, জানবো, সেদিনকে আমাদের অনেক সমস্যা কিন্তু আমরা সমাধান করতে পারবো। আমাদের বারবার কোর্টের দরজায় যাওয়ার প্রয়োজন হবে না। কোর্টে আমরা কখন যাব? যখন এই সমস্ত জায়গায় যাওয়ার পরেও কোনো কাজ হচ্ছে না, তখন আমরা আদালতের রাস্তায় হাঁটবো। কিন্তু সেখানেও আইনজীবী ছাড়াও আপনি কিন্তু বিনামূল্যে পরিষেবা পেতে পারেন। সেটা হচ্ছে লিগাল সার্ভিস অথরিটি। প্রত্যেক আদালতে একটা করে লিগাল সার্ভিস অথরিটি আছে, যেগুলো দেখবেন সাধারণত উকিলরা বলেন। কারণ লিগাল সার্ভিস অথরিটি রাস্তা দেখিয়ে দিলে তো আর শিক্ষিত তার উকিলের কাছে আসবে না, তাহলে তার পকেটটা ভরবে কোথা থেকে? এই লিগাল সার্ভিস অথরিটির কাছে গিয়ে যদি আপনার অভিযোগটা জানান, আপনার সমস্যার কথা তুলে ধরেন, তাহলে তাদের মাধ্যম দিয়েও কিন্তু আদালতে আপনি বিনামূল্যেও মামলা করতে পারেন। সেখানে আপনার কোনো টাকা পয়সা লাগে। সেক্ষেত্রে কী করতে হয়? আপনাকে লোকাল পঞ্চায়েত থেকে একটা ইনকাম সার্টিফিকেট নিয়ে যেতে হবে, পঞ্চায়েত প্রধানকে যেটা রেকমেন্ড করে নিয়ে যেতে হবে, এবং আপনার যে সমস্ত সমস্যার কাগজপত্র আছে সেগুলো নিয়ে গিয়ে তাদেরকে বলতে হবে। তারা আপনার বিষয়টাকে নিয়ে কাউন্সিলিং করবে, জানার চেষ্টা করবে। করার পরে তারা যদি এটা মনে করে যে হ্যাঁ, এটা এনার একজন সরকারের নেওয়ার প্রয়োজন আছে, ওনারা একটা কাউন্সিলিং করে আপনার মামলা তারা মানে ফাইল করবে। অথবা আপনি মহকুমা শাসক, এসডিওর কাছে বা জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ করতে হবে। অভিযোগ করার পরে তারা আপনাকে চিঠি করে ডাকবে। সেই যখন আপনার কাছে চিঠি আসবে, তখনই আপনাকে ওই ট্রাইব্যুনাল কোর্টে বিনামূল্যে মামলা সুবিধার রাস্তা আপনাকে দেখিয়ে দেবে। এরকম অনেক পরিষেবা আছে যেটা আমরা জানি। আর বিশেষ করে আদিবাসীদের ক্ষেত্রে অনেকগুলো সমস্যা আমি দেখেছি। আমি বিভিন্ন জেলাতে এরকম
আমি যখন যে কোনো প্রোগ্রাম করতে যাই অনেক রকম প্রস্তুতি নিয়ে আসি, এবং যতজন হাজির হয় তাদের প্রত্যেকে একটা করে সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করি, কিন্তু আজকে আমি দুঃখিত সেভাবে রেডি হয়ে আসতে পারিনি। তো আদিবাসী আইন সম্পর্কে কয়েকটা পয়েন্ট আমি বলবো, আপনারা ভালো করে মনে রাখবেন, আপনাদের প্রতিনিয়ত এটা কাজে লাগবে। দেখবেন আমাদের যখনই কোনো আইনি সমস্যা হয় আমরা থানা প্রশাসনের কাছে যেতে ভয় পাই। বিশেষ করে আমি এটা দেখেছি আদিবাসী সম্প্রদায়ের মানুষরা বেশি ভয় পায়। কিসের কাছে যেতে হবে না ওখানে যাবে, থানা থেকে কথা বলার সাহস থাকে না। যারা লিডার আছেন, যারা মাঝি বাবা আছেন, তারা যেখানে প্রতিনিয়ত যাতায়াত করেন তাদের মানে তাদের একটা কনফিডেন্স তৈরি হয়ে গেছে। কিন্তু যারা আম জনতা আর যারা বাঙালি সমাজের যারা নাগরিকরা আছে তারা তো সবসময় থানা প্রশাসনের কাছে যায় না, প্রয়োজনও পড়ে না, তারা যেতে ভয় পায়। এই জায়গাতে আপনাদের আদিবাসীদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আপনাদের জীবন ধারণ, আপনাদের সম্পত্তি, আপনাদের যে আদিবাসী যে পরম্পরা, যে প্রথা, প্রাচীন প্রথা যে আপনারা মেনে আসছেন, এই সমস্ত কিছুটাকে রক্ষণাবেক্ষণ সুরক্ষা দেওয়ার জন্য সরকার একটা আইন তৈরি করেছে, যেটা 1999 সালে এই আইনটা তৈরি হয়েছে, যেটাকে ইংরেজিতে বলা হয় দ্য শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি অ্যাক্ট 1989। বাংলাতে অনুবাদ করে যেটা বলা যায় যে আদিবাসী অত্যাচার প্রতিরোধ আইন। এই SC/ST অ্যাক্টটা আজও পর্যন্ত অনেকেই জানে না। যারা মেন লাইনে এসে যে সমস্ত লিডাররা প্রতিনিয়ত ফাইট করছে, মুভমেন্ট করছেন, বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিচ্ছেন, তারা হয়তো কিছুটা জানেন, যেহেতু তারা এই বিষয়টা নিয়ে কাজ করছে, কিন্তু বাকি পিছিয়ে পড়া মানুষ হয়তো জানে না। আপনি যতক্ষণ না নিজের অধিকার সম্পর্কে না জানতে পারবেন, আপনি নিজে কিভাবে সেটাকে দাবি করবেন, আপনাকে জানতে হবে। তো এই আদিবাসী অধিকারটা রক্ষা করার জন্য এই যে বিশেষ আইন SC/ST অ্যাক্ট, সংক্ষেপে বলা হয় আদিবাসী অত্যাচার প্রতিরোধ আইন, এই আইনটা আদিবাসী ক্যাটাগরি মানে SC এবং ST উভয় পক্ষকে মিলে এই আইনটা তৈরি। এই আইনে একটা বিশেষ সুবিধা আছে, সেকশন 3 একটা সেকশন আছে। এটা তো আইনে তো অনেকগুলো সেকশন থাকে, তার মধ্যে শুধুমাত্র সেকশন 3 to 9 এই সেকশনগুলোর মধ্যে আদিবাসীদের কোনো অভাব অভিযোগ, তাদের উপর কোনো অত্যাচার নিপীড়ন এই ধরনের কোনো ঘটনা ঘটলে, যদি আপার কাস্টের সাথে এরকম কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে তাদেরকে এই আইনের এই ধারায় শাস্তিযোগ্য বিধান দেওয়া আছে। ধরুন কোনো আদিবাসী মহিলা মাঠে কাজ করতে গেছে, যার মাঠে কাজ করছে সে অন্য কাস্টের ব্যক্তি, আপার কাস্টের ব্যক্তি। তো সেই মহিলাকে যদি কোনো আপার কাস্টের ব্যক্তিরা যদি তার উপরে কোনো রকম অভাব্য আচরণ করে, জাতপাত তুলে গালিগালাজ করে, তার গায়ে টাচ করে, নোংরা মনোভাব নিয়ে, তাহলে কিন্তু এই সেকশনে মামলা হবে তার বিরুদ্ধে। এবং SC/ST অ্যাক্ট যদি একবার লাগু হয়ে যায় FIR করার সময়, যার বিরুদ্ধে এই আইনটা লাগু হবে তার লাইফ বরবাদ হয়ে যাবে। এই আইনটা কিন্তু এটাকে বলা হয় স্পেশাল অ্যাক্ট। এবার সমস্ত জাতি বর্গের ক্ষেত্রে কোনো কিছু ঘটনা ঘটলে যে ধরনের মামলা মোকদ্দমা হয়, আগে ছিল IPC, এখন ওটা চেঞ্জ হয়ে গেছে PNA। তো এই যে কোর্টে থানাতে ক্রিমিনাল কেস হয়, FIR হয়, যে ধারায় মামলা হয়, এগুলো হচ্ছে সব কমন ল, এটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু যদি একটা আদিবাসী পরিবারে কোনো রকম কোনো অত্যাচার হয়, কোনো কিছু ঘটনা ঘটে, আর সেই আদিবাসী যদি গিয়ে অভিযোগ করে আদালতে বা থানাতে জানায়, তাহলে তাদের জন্য এই স্পেশাল একটা লাগু হয়, SC/ST অ্যাক্ট। তাদের ক্ষেত্রে কি যেমন কমন লটা থাকবেও, তার সাথে সাথে এই SC/ST অ্যাক্টও থাকবে। এটা হচ্ছে একটা স্পেশাল অ্যাক্ট, আপনাদের হচ্ছে আদিবাসীদের নিজস্ব আইন। যেমন দেখবেন মহামাডানদের বিভিন্ন বিষয় নিয়ে মুসলিম সম্প্রদায়ের জন্য একটা আলাদা আইন আছে, যেটা শরীয়ত আইন বলে, মহামাডান ল। হিন্দুদেরও আছে, হিন্দু ল আছে। আদিবাসীদের ক্ষেত্রে এগুলো হচ্ছে তাদের পার্সোনাল ল। খ্রিস্টানদেরও প্রোটেকশনের জন্য খ্রিস্টান ল আছে। তেমনি আদিবাসীদের সুরক্ষার জন্য বিশেষ আইন আছে, সেটা হচ্ছে SC/ST অ্যাক্ট। এবং এর সাথে আরও অনেক ল আছে, এবং তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট আইন একটা আছে, যেটা আমাদের রাজ্যে আজও পর্যন্ত কার্যকারী হয়নি। আমরা লাভঝাপ মারি, অনেক কিছুই করি, কিন্তু আসল জায়গায় গিয়ে মুখ ফোটাতে পারি। সেটা হচ্ছে পেশা অ্যাক্ট। এই পেশা একটা পুরো কথা হচ্ছে পঞ্চায়েতি এক্সটেনশন টু দ্য শিডিউল্ড এরিয়াস অ্যাক্ট। এটা 1996 সালে, যেটা হচ্ছে বাংলায় বলা যেতে পারে আদিবাসী পঞ্চায়েতি আইন। এই যে আজকে আমরা বসে গ্রাম সভা করছি, এই গ্রাম সভার এই পাওয়ারটা, এই অধিকারটা আছে কিন্তু এই পেশা অ্যাক্ট, আদিবাসী পঞ্চায়েতি আইন। এটা একমাত্র এই আদিবাসীদের জন্যই এই আইনটা তৈরি। আমরা
যারা আদিবাসী, আমাদের অধিকার আছে যে আমাদের এলাকায় আদিবাসীদের মধ্যে কোনো সমস্যা হলে সেটাকে সমাধান করা, বসে একটা আন্ডারস্ট্যান্ডিং মিউচুয়াল করা, যে কোনো ইস্যু নিয়ে সেটাকে বসে মীমাংসা, যে মাঝির মাধ্যম দিয়ে, কথার মাধ্যম দিয়ে, সবাইকে বসিয়ে আলাপ আলোচনার মাধ্যম দিয়ে যে একটা সমস্যার সমাধান বার করা, এই প্রথাটাই হচ্ছে এই আইনে লাগু আছে। এই আইনটা 1996 সালে তৈরি হয়েছে ঠিকই, কিন্তু পশ্চিমবঙ্গে আজ পর্যন্ত লাগু হয়নি। যার জন্য আমরা যতই গ্রাম সভা করি, সরকারকে রিপোর্ট দিয়ে এটা গ্রহণ হয় না। আজকে আমরা যে গ্রাম সভা করেছি, আমরা যদি রিপোর্টটা পাঠাই রাজ্য সরকারকে, কালকে কিন্তু সংবাদ করতে হবে যে আপনারা কেন করছেন। এই এটার পিছনে অনেক কারণ আছে। কারণ এই আইনটা তখনই লাগু হবে যখন এটা আদিবাসী অধ্যুষিত এলাকার শিডিউল এরিয়া হিসেবে ডিক্লেয়ার্ড হবে। শিডিউল এরিয়া হিসেবে যতক্ষণ ডিক্লেয়ার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত লাগু হবে। শিডিউল এরিয়া বলতে সাংবিধানিকভাবে, সরকারিভাবে এটাকে নথিভুক্ত হতে হবে। মানে ধরুন আপনার এই এরিয়াতে হচ্ছে 50টা আদিবাসী পরিবার, 50টা আদিবাসী পরিবার, তাদের যে জমি জায়গা সেটা আদিবাসী নামেই রেকর্ড আছে। এবং এই পাড়াটা দেখা গেল বহু বছর, আজ থেকে 100 বছর, 200 বছর আগে থেকেই এখানে আদিবাসী অধ্যুষিত এলাকা, এখানে অন্য কোনো জাতির বসবাস নেই। তাহলে এটা হচ্ছে একরকম শিডিউল এরিয়া, কিন্তু সেটা সরকারিভাবে নথিভুক্ত হতে হবে। আজকে দেখবেন যখনই আমরা কোনো মামলা করতে যাই, জনস্বার্থ মামলা বলুন, হাইকোর্টে বলে, তখনই রাজ্য সরকার বলে না পশ্চিমবঙ্গ আদিবাসী অধ্যুষিত এলাকা নয়, কারণ সরকারিভাবে ডিক্লেয়ার নেই। এই পেশায় একটা মাত্র 10টা, সম্ভবত 10টা রাজ্যেই লাগু হয়েছে সারা ভারতবর্ষে, বাকি রাজ্যে লাগু হয়েছে 12টা, 11টা। তো আমরাও এটা নিয়ে উদ্যোগ নিয়েছিলাম যে আমাদের তো পশ্চিমবঙ্গে প্রত্যেকটা জেলাতে প্রচুর আদিবাসী সংখ্যা, তাহলে কেন আমাদের আদিবাসীর এলাকাগুলো শিডিউল এরিয়া হিসেবে ঘোষণা হলো, কেন পশ্চিমবঙ্গে পেশায় লাগু হলো? এটা নিয়ে একটা দাবি তোলা উচিত সরকারের কাছে। আজকে আমরা যতই আদিবাসী অধিকার নিয়ে লাভজাপ করি, যতই ডেপুটেশন দিই, যতই আমরা গ্রামসভা করি, আসল আমাদের হচ্ছে দুর্বল পয়েন্ট হচ্ছে যতক্ষণ না আমরা এটাকে আদিবাসী অধ্যুষিত এলাকা হিসেবে ঘোষণা করতে না পারবো সরকারিভাবে, ততক্ষণ পর্যন্ত এইসব লাভজাপ দিতে হবে। আমাদের মূল পয়েন্ট হচ্ছে ওই জায়গাটায়। এটার জন্য আগে আন্দোলন করে দিতে হবে। যেদিনকে আপনারা এটাকে সমর্থন করে, যখন আপনারা এটাকে বাস্তবায়িত করতে পারবে আদিবাসী অধ্যুষিত এলাকা হিসেবে, তখন দেখবেন এই পেশা একটা লাগু করাটাও খুব ইজি হবে। আর যখনই পেশা একটা লাগু হয়ে যাবে, আদিবাসী পঞ্চায়েত আইন যখনই লাগু হবে, তখনই হচ্ছে আমাদের এই যে মাঝি মহল প্রথা, আমাদের আদিবাসীদের যে প্রথা, এই প্রথাটা আরও মজবুত হবে। এবং এই পেশা আইনটাতে এমন কিছু পাওয়ার আছে আদিবাসী মাঝি বাবাদের। আদিবাসী মাঝি বাবাই হচ্ছে যে সিদ্ধান্ত নেবে, সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। সেখানে সরকার কোনো করতে পারবে না, কোনো প্রশাসন আধিকারিক এখানে এসে কোনো কিছু হস্তক্ষেপ করতে পারবে না। আপনারা যে সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু এটা তখনই কার্যকারী হবে যখন ওই আইনটা এখানে লাগু হবে। ওই আইনটা তখনই লাগু হবে যখন এটা শিডিউল এরিয়া হিসেবে ঘোষণা হবে। যেমন ধরেন আন্দামানটা হচ্ছে শিডিউল এরিয়া, সরকারিভাবে ঘোষণা পায়। ওখানকার যে আদিবাসী অধ্যুষিত এলাকা, ওখানে কারো অধিকার নেই ওখানে ঢুকে কোনো কিছু করা। ওখানকার আদিবাসী তারা সেখানকার জঙ্গলের মধু ভেঙে তারা খাবে, গাছ কেটে তারা হচ্ছে জ্বালানির কাজ ব্যবহার করবে, তাদের জীবন ধারণ, তারা পশুকে মেরে তারা খাওয়া দাওয়া, তাদের জীবন ধারণ করবে। তাদের যেটা জঙ্গল অধিকার, এই অধিকারটা কেউ ছিনিয়ে নিতে পারবে না। কিন্তু আজকে এখানে যদি কেউ জঙ্গলে গিয়ে একটা পশু হত্যা করে, কালকে কিন্তু এফআইআর হয়ে যাবে। কেন? কারণ এটা আমাদের এক হচ্ছে শিডিউল এরিয়া হিসেবে ডিক্লেয়ার্ড নয়, কারণ এটা হচ্ছে আমাদের কমন জায়গা, এটা সকলের জন্য সমান। এইগুলো আমরা না জেনেই ভুলভাল করে ফেলি, এর জন্য আইন কিছুটা জানার প্রয়োজন আছে। তো এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, যে বিষয়টা আমি বলতে গিয়ে অন্য জায়গায় চলে গেলাম, সেটা হচ্ছে আদিবাসী অধিকার আইনগুলো। সংক্ষিপ্ত বিষয়টা বলে দিই। যেমন একটা উদাহরণ দিলাম, মহিলাদের ক্ষেত্রে যদি কেউ কোনো রকম অসৎ আচরণ করে, সে থানায় গিয়ে অভিযোগ করতে পারে। বা কোনো আদিবাসী ব্যক্তিকে অন্য কোনো জাতি বা বর্গের ব্যক্তি যদি তাকে নিচু জাত বলে ইন্ডিকেট করে, তাকে যদি অসম্মান করে রাস্তাঘাটে, তাহলেও তার বিরুদ্ধে কিন্তু SC/ST অ্যাক্টে মামলা হবে, আপনাকে থানায় অভিযোগ করতে হবে। কোনো আদিবাসী মানুষকে যদি কেউ মারধর করে, তাহলে হ্যাঁ, এই আইনটা তখনই লাগু হবে যদি সেটা আপার কাস্টের লোক হয়। একটা আদিবাসী যদি আরেকটা আদিবাসীর সাথে এই জন্য আসেন, তাহলে কিন্তু এই আইনটা লাগু হবে। এটা হচ্ছে আদিবাসী ভার্সেস আপার কাস্টের, জেনারেল কাস্টের, তাদের সাথে। তো
আদিবাসীদের জাত ধর্ম নিয়ে তাদেরকে নিয়ে জোর করে বেগার খাটানো, জোর করে হচ্ছে নোংরা পরিষ্কার করানো, জোর করে হচ্ছে কাজ করিয়ে মজুরি না দেওয়া, হ্যাঁ, তাকে হচ্ছে জাতপাত তুলে অসম্মান করা, এই ধরনের যত রকম সমস্যা আছে, যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে আপনাদেরকে তৎক্ষণাৎ অভিযোগ করতে হবে। এবার এখানে একটা মজার বিষয় হচ্ছে প্রশাসন কীভাবে আদিবাসীদেরকে ঠকায়। ঠিক আছে, সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছিল, মামলার কজ টাইটেলটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। সেখানে সুপ্রিম কোর্ট অবজার্ভ করেছিল যে অভিযোগকারী যদি সে নিজের জাতির পরিচয়টাকে উল্লেখ না করে তার নিজের দরখাস্তে, তাহলে প্রশাসন SC/ST অ্যাক্ট লাগু করতে বাধ্য নয়। এবং যখন SC/ST অ্যাক্ট লাগু যেহেতু হচ্ছে না, তাহলে সে কোনো কম্পেনসেশনের টাকাও পাবে। এই আইনটা, এই অবজারভেশনের পরেই এই বিষয়টাকে হাতিয়ার করে প্রশাসন কীভাবে আদিবাসীদেরকে ঠকায় দেখে। ধরুন আপনাকে কেউ একজন অত্যাচার করেছে, জাতপাত তুলে গালিগালাজ করেছে বা মারধর করেছে, কাজ করে টাকা দেয়নি, যত রকম ইস্যু আছে, আপনার সাথে একটা অন্যায় হয়েছে, আপনি প্রশাসনের কাছে অভিযোগ করতে গেছেন লিখিত দরখাস্ত। তো সেখানে তো আপনার লিখিত অভিযোগ যেটা হয় সেখানে উল্লেখ করবে যে আমি অমুক আমি একজন আদিবাসী সম্প্রদায়ের অমুক গ্রামের বাসিন্দা, আপনার কাছে অভিযোগের সাথে জানাচ্ছি যে বলে এবার আমাদের ঘটনাটা লিখিত করবে। এটা হচ্ছে একটা নিয়ম, দরখাস্ত লেখার নিয়ম। যখনই আপনি এই আদিবাসী কথাটা লিখবেন দরখাস্তে যে আমি একজন আদিবাসী ব্যক্তি, তখনই প্রশাসন আপনাকে অবজেকশন দেবে, না না দাদা আপনি এটা লেখা এটা মিলিয়ে দেবে, যে কোনো থানায় না বলে এইসব লিখে কি হবে। আপনি জাতির পরিচয় আপনি কি বলতে চাইছেন? আপনার পক্ষে প্রশাসন আছে, আপনার আমরা দেবো, কিন্তু আপনি লাইনটা পাবেন। আপনি আপনার নাম, বাবার নাম লিখুন, ঠিকানা লিখুন, ঘটনা কি হয়েছে সব লিখুন, আপনি জাতির পরিচয়টা দেবেন বলে আপনাকে এমন ভাবে হচ্ছে মাথায় টুপি পরিয়ে বুঝিয়ে শুনিয়ে হচ্ছে অভিযোগটা। এবার আপনি ভাবছেন যে পুলিশ বলছে মানে ভালো কথাই বলছে, আমার ভালোর জন্যই বলছে, কিন্তু আপনাকে যে বোকা বানাচ্ছে সেটা আপনি বুঝতে পারছেন। এইবার আপনি করলেন কি, বাড়ি ফেরত এসে আবার ফ্রেশ একটা দরখাস্ত দিলেন, ওই লাইনটা বাদ দিলেন। এইবার আপনি FIR করলেন, FIR সঙ্গে সঙ্গে করে দিল, কিন্তু ওখানে SC/ST অ্যাক্ট লাগু হলো না, যেহেতু আপনি জাতির পরিচয় দেননি। জাতির পরিচয় না দিলে প্রশাসন SC/ST অ্যাক্ট লাগু করতে বাধ্য নয়, তাহলে আপনাকে ঠকালো। এবার দেখুন কমন ল আর SC/ST অ্যাক্টের মধ্যে তফাৎটা কোথায়। আপনার যদি সাধারণ আইনের আওতায় যদি মামলা হয়, তাহলে এই মামলা এখন চলবে দীর্ঘ বছর ধরে, এর কবে বিচার হবে এর কোনো ঠিক ঠিকানা নেই। 2 বছর, 5 বছর, 10 বছর লেগে যাবে বিচার হতে হতে। পুলিশ এনকোয়ারি করবে, ওই মানে কোনো ঠেলা বোঝা দিয়ে চলবে, এবং পুলিশ তার পক্ষপাতিত্ব নেই অপোজিট সাইডের পক্ষে, এগুলো অনেক ক্ষেত্রে দেখা যায়। কিন্তু যদি SC/ST লাগু হয়, এক্ষেত্রে এমন কিছু পাওয়ার দেওয়া হয়েছে আদিবাসী সুরক্ষা, যদি SC/ST লাগু হয়ে যায়, তাহলে এই কেসে থানার কিন্তু কোনো আর পাওয়ার থাকে না ইনভেস্টিগেশন করার জন্য। SC/ST লাগু হলে সেক্ষেত্রে একজন মিনিমাম DSP র্যাঙ্কের অফিসার এই কেসে আয়ও হবে, তাহলে লোকাল থানা কিন্তু এখানে কোনো রকম এনকোয়ারি করতে পারবে। আর লোকাল থানার হাতে পাওয়ার চলে গেল মানে লোকাল থানাকে আর কোনো পলিটিক্যাল নেতা বা কোনো প্রভাবশালী ব্যক্তি যে কোনো দালালি করে কোনো কিছু করার চেষ্টা করতে পারবে, কারণ থানার হাতে তো পাওয়ারটা নেই, আছে তো DSPর হাতে। সবারই পক্ষে তো সম্ভব না যে DSPকে গিয়ে হাতের মুঠে আনা, অত সোজা নয়, কারণ সে একজন পদাধিকার বলে পদাধিকারী, একজন WBCS অফিসার, অত সোজা নয় তাকে চট করে নিজের হাতে আনা। লোকাল থানায় অনেক কিছু করে, লোকাল পলিটিক্যাল পাওয়ার দেখিয়ে একটা ইনফ্লুয়েন্স করে, স্যার এটা আমাদের টিমের লোক, আপনি একটু দেখুন, চার্জশিটটা একটু হালকা করে ইত্যাদি এইসব ব্যাপারগুলো চলে। একটা DSPকে গিয়ে বা একটা SPকে গিয়ে বা একটা অ্যাডিশনাল SPর কাছে গিয়ে এইসব চলবে না, খুব রেয়ার কেস। তো SC/ST যদি লাগু হয়, এই আইনটাকে যদি আমরা লাগু করাতে পারি, তাহলে এই SC/ST অ্যাক্টের প্রভিশন অনুযায়ী সেখানে একজন মিনিমাম DSP র্যাঙ্কের অফিসার আয়ও হবে। DSP নিজে গ্রামে আসবে ভিজিট করতে, তিনি ইনকোয়ারি করবে কি ঘটেছে, সমস্ত কিছু তদন্ত করে তিনি চার্জশিট রিপোর্ট ফাইল করবেন কোর্টে। এবং SC/ST অ্যাক্টে আরও একটি বিশেষ পাওয়ার আছে, যে আয়ও হবে তাকে 1 মাসের মধ্যে ইনকোয়ারি কমপ্লিট করতে হবে করে চার্জশিট কোর্টে প্রডিউস করতে হবে। কিন্তু যদি একটা সাধারণ আইনে সাধারণ ব্যক্তি যে মামলা হয়, দেখবেন পুলিশ চার্জশিটই ফাইল করছে না, 1 বছর 2 বছর হয়ে গেছে চার্জশিট ফাইল করছে। তার মানে কি জাস্টিস ডিলে হচ্ছে, আপনি ন্যায্য বিচার পেতে আপনার ডিলে হচ্ছে,
একবার আদিবাসী আইন লাগু হয়ে যায়, 1 মাসের মধ্যে তার 1000 কাজ থাকলেও তাকে ফেলে রেখে আগে এটাকে কমপ্লিট করতে হবে। তাহলে এটা একটা বিশেষ সুবিধা, আদিবাসী হওয়ার জন্য এটা আমাদের একটা বিশেষ সুবিধা। তাহলে সেই ডিএসপি র্যাঙ্কের অফিসার নিজে ইনকোয়ারি করবেন, করে উনি চার্জশিট ফাইল করবেন কোর্টে, এটা একটা সুবিধা। আরও একটি সুবিধা হচ্ছে, যখনই এই এসএসটি অ্যাক্টটা লাগু হবে, এই কেসে কিন্তু ডিস্ট্রিক্ট কোর্টে যেমন মামলা হয়, এখানে কিন্তু আদিবাসী আইনগুলোকে বিচারের জন্য আলাদা একটা স্পেশাল কোর্ট গঠন করতে হয়। সেখানে কিন্তু সাধারণ কোর্টে বিচার হবে না, এটাও হচ্ছে একটা বিশেষ সুবিধা এসএসটি অ্যাক্ট লাগু হলে। ওখানে একটা স্পেশাল কোর্ট গঠন হয়, সেখানে একজন স্পেশাল জাজ মনোনীত হয়, এবং সেই মামলাটাকে আর্গুমেন্ট করার জন্য একজন সিনিয়র লেভেলের একজন সরকারি অ্যাডভোকেটকে ওখানে মনোনীত করতে হয়। পিপি যেটাকে বলা হয় পাবলিক প্রসিকিউটর, সিনিয়র পাবলিক প্রসিকিউটর হিসেবে মনোনীত করতে হয়। কোনো জুনিয়র অ্যাডভোকেট এই মামলায় আর্গুমেন্ট করতে পারবে না, দুই পক্ষকে সিনিয়র অ্যাডভোকেটকে থাকবে। এবং সেখানেও একটা বিশেষ সুবিধা দিয়েছে এই আইনে, এই যে বিচার প্রক্রিয়া কোর্টে, সেটা 3 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে যদি একবার এসএসটি অ্যাক্ট লাগু হয়ে যায়। আর দেখবেন সাধারণ মামলা হলে বছরকে বছর মামলা চলছে, ডেটের পর ডেট যাচ্ছে, হাজিরা দিয়ে যাচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না, ট্রায়াল আর শুরু হচ্ছে না। কিন্তু এক্ষেত্রে এসএসটি অ্যাক্ট লাগু হলে স্পেশাল কোর্টকে 3 মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। এবং আরও একটি সুবিধা দেওয়া আছে এই এসএসটি অ্যাক্টে, সেটা হচ্ছে যখনই এসএসটি অ্যাক্টে এফআইআর হবে, যার বিরুদ্ধে মামলা হলো সে যদি অ্যারেস্ট হয়ে যায়, 90 দিনের আগে সে কোনোভাবে যত বড় উকিলই ধরুক না কেন, সে যদি সুপ্রিম কোর্ট থেকে কপিল সিব্বাল, মানু সিংভি এইরকম ধরনের বড় বড় লয়ারকে যদি হায়ার করিয়েছে কোটি কোটি টাকা দিয়ে, তাও সে জামিন করাতে পারবে না। 90 দিন তাকে জেল খাটতে হবে আদিবাসী অত্যাচার করার জন্য। পরিষ্কারভাবে উল্লেখ করা আছে এই কেসের ক্ষেত্রে যদি কেউ হাইকোর্টেও যায় জামিনের জন্য, আমরা কি হয় অনেক সময় একটা ঘটনা ঘটে গেছে, লোয়ার কোর্টে জামিন মঞ্জুর করছে না, চলে গেল সঙ্গে সঙ্গে হাইকোর্টে, হাইকোর্টে গ্রাহ্য করলো না, সুপ্রিম কোর্টে চলে গেল, যেখান থেকে যেভাবে হোক তাকে জামিন করে দিল। কিন্তু আদিবাসী আইন যদি কারোর বিরুদ্ধে লাগু হয়ে যায়, 90 দিনের আগে জামিন মঞ্জুর হবে না, সে হাইকোর্টেই যাক আর সুপ্রিম কোর্টেই যাক, কোনো কথা শুনবে না। তবে এই আইনে এটাকে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে, 90 দিন তাকে জেলে থাকতেই হবে। 90 দিন পর সে জামিন পেতে পারে, তাকে উকিলের মাধ্যমে আবেদন করতে হবে কোর্টে। এবং সেখানেও এই আইনে আরও একটা সুবিধা দেওয়া আছে, 90 দিন পর যে আসামি, যে ব্যক্তি আদিবাসী অত্যাচার করেছিল, সে 90 দিন পর যদি কোর্টের নির্দেশে জামিন পেয়ে যায়, আপনি আবার সেই জামিনটাকে বাতিলের জন্য হাইকোর্টে আপিল করতে পারেন। এই সুবিধাটাও দেওয়া হয়েছে। এবং হাইকোর্ট বিচার বিবেচনা করে যদি মনে করে যে হ্যাঁ এই অপরাধী হচ্ছে খুব মারাত্মক দুর্ধর্ষ অপরাধী, একে জামিনে ছাড়া দিলে এ আবার একটা অঘটন ঘটাতে পারে, তথ্য প্রমাণ লোপাট করে দিতে পারে, যদি কোর্ট এটাকে মনে করে, কোর্ট কিন্তু ওর জামিনটাকে আবার বাতিল করে দিতে পারে, ডিস্ট্রিক্ট কোর্টের অর্ডারটাকে বাতিল করে দিয়ে আবার ওকে জেলে করে দিতে পারে। তাহলে এত কিছু সুবিধা আছে এসএসটি অ্যাক্টের আইনে, অথচ আমরা জানি না বলে আজকে আমরা নির্ভুল বোকার মতো আমরা চলি। এবার এই যে চার্জশিট হচ্ছে, চার্জশিটের ক্ষেত্রেও কিন্তু আপনার যদি মনে হয় যে পুলিশ পক্ষপাতিত্ব নিয়েছে, চার্জশিটটাকে ভুলভাল তথ্য কোর্টের সামনে তুলে ধরেছে, তাহলে আপনি চার্জশিটটাকে অপোজ করতে পারেন। আরও একটি সুবিধা আছে, এসসি এসটিদের প্রোটেকশনের জন্য বিশেষ কমিশন গঠন হয়েছে। দেখবেন এসটি কমিশন আছে, এসসি কমিশনও আছে, আপনারা কমিশনের কাছে পিটিশন ফাইল করতে পারেন। তবে অনেক ক্ষেত্রে দেখা গেছে এই যে কমিশনগুলো, এটা তো হচ্ছে একটা সরকারি বোর্ড, এবং কমিশনের যিনি চেয়ারপারসন থাকেন তিনি হচ্ছেন কোর্টের, হাইকোর্টের একজন জজ, রিটায়ার্ড জজ, তাকেই এই পদে মনোনীত করেন। কিন্তু অনেক সময় কমিশনও দেখা যায়, যেমন দেখবেন মানবাধিকার কমিশন আছে, হিউম্যান রাইটস কমিশন আছে, মহিলা সুরক্ষার জন্য উমেন কমিশন আছে, এসসিদের প্রোটেকশনের জন্য এসসি কমিশন আছে, এসটি কমিশন আছে, চাইল্ড কমিশন, অনেক কমিশন আছে। কিন্তু এরকম হাজার হাজার অভিযোগ যাচ্ছে, তারা তো ওই জায়গায় বসে মাস গেলে মাইনে পাচ্ছে, কার কি হলো না হলো কারো কিছু আসে না। ওরা একটা চিঠি পাঠিয়ে দিল ডিজিপিকে, ডিএমকে চিঠি পাঠিয়ে দিল, কি এসপিকে চিঠি পাঠিয়ে দিল যে আপনার এই এলাকা থেকে এই আদিবাসীর ওপর অত্যাচার হচ্ছে, আমাদের কাছে এই অভিযোগ এসছে, আপনি 15 দিনের মধ্যে ইনকোয়ারি করে আমাকে রিপোর্ট পাঠান। এবার পুলিশ তো বলে কি ঘরে বসে একটা রিপোর্ট সাজিয়ে পাঠিয়ে দিল, না এখানে এরকম কিছু ঘটনা ঘটেনি, হ্যাঁ এটা ভুল তথ্য ইত্যাদি ইত্যাদি বলে পাঠিয়ে দিল। কমিশন সেই রিপোর্টটাকেই আপনাকে পাঠাবে যে আপনি পড়ে দেখুন, যদি এটা আপনার মনোনীত না হয় তাহলে আপনি আমাদের পুনরায় জানাতে পারেন।
সবাই তো আর শিক্ষিত নয়, সে কিছুই বুঝলো না, সে আর কোনো রিপোর্টও দিল না। ওই যে পুলিশ যে রিপোর্টটা পাঠিয়েছিল কমিশনকে, সেটার বিরোধিতাও করলো না, চিঠি করে পাঠালো না। তারপরে করলো কি, কমিশন বুঝে গেল যে তাহলে যে পুলিশ রিপোর্টটা পাঠিয়েছে সেটা সঠিক এবং সত্য বলে ওখানেই ক্লোজ করলো। তাহলে আমার লাভের লাভটা কি হলো? তো আপনাদেরকে সচেতন হতে হবে। যখনই এরকম কোনো ঘটনা ঘটবে, কমিশনকে যেমন চিঠি পাঠাচ্ছেন, চিঠি পাঠিয়ে বসে থাকলে হবে না। যখনই চিঠি পাঠাবেন ফলো রাখতে হবে যে এই কমিশন ওখান থেকে ফোকাস করবে বিভিন্ন আধিকারিককে, আধিকারিক কি রিপোর্ট দিলে সেটার যখনই রিপ্লাই আসবে পড়ে দেখতে হবে। আপনি নিজে পড়তে না জানলে পরে শিক্ষিত যারা আছেন তাদের কাছে গিয়ে দেখাতে হবে যে ভাই দেখো তো এটা কি বলতে চাইছে পুলিশ রিপোর্ট। সেখানে যদি মনে হয় যে এখানে কিছু গলদ আছে, আবার একটা পাল্টা বিরোধিতা করে জবাব দিতে হবে, লেগে থাকতে হবে। এবং এটার দায়িত্ব নিতে হবে কিন্তু এই মাঝি বাবা যারা আছেন বা যারা লিডার আছেন বিভিন্ন সম্পর্কে, যারা অ্যাক্টিভ পার্সন, যারা এগুলো বোঝেন, তাদেরকে এই দায়িত্বগুলো পালন করতে হবে। তাদের কাজটাই তো হচ্ছে আমার কমিউনিটির যারা আছে, যারা পিছিয়ে পড়া মানুষ, তাদেরকে সুরক্ষা দেওয়া, তাদের সঠিক রাস্তা দেখানো। এটাই তো লিডারের কাজ। লিডারের কাজ নয় যে দাঙ্গা লাগিয়ে দেওয়া, লিডারের কাজ হচ্ছে সমস্যা সমাধান করা, মানুষকে সঠিক পরিষেবা পৌঁছে দেওয়া, তাকে সচেতন করে তোলা। এটা হচ্ছে কমিশনে আপনাদের এই ব্যবস্থাটা করতে হবে। এবার আরেকটি বিষয়, মজার বিষয় দেখুন, সেটা হচ্ছে এই আদিবাসী আইনে আদিবাসী সমাজের আদিবাসী মানুষদের অধিকারটাকে সুনিশ্চিত করতে, তাদের বিষয় সম্পত্তি, তাদের জীবন ধারণ, তাদের সব কিছু রক্ষা করার জন্য যেমন এই আইনটা পাস করেছে যে এই ধরনের ঘটনা ঘটলেই হচ্ছে তার শাস্তি হবে, এত কিছু দ্রুত একটা স্পেশাল কোর্ট গঠন করা হবে, একজনকে দিতে হবে, 1 মাসের মধ্যে রিপোর্ট ফাইল করতে হবে, 3 মাসের মধ্যে অর্ডার দিতে হবে, এত কিছু সুবিধা আছে। এর সাথে আরও একটা বাড়তি সুবিধা হচ্ছে, যখনই আপনি এসসি/এসটি একটা কারণ পেতে এফআইআর করবেন, আপনি আবার সরকারের থেকে ক্ষতিপূরণের টাকা পাবেন। এটা কি জানেন? অনেকেই জানেন। একটা আদিবাসী মহিলাকে যদি কেউ অ্যাসিড অ্যাটাক করে, অ্যাসিড ছুঁড়ে মেরে দিয়েছে বা ধর্ষণ হয়েছে, তাহলে যখনই ওটা এসসি/এসটি একটা এফআইআর হবে, এই ক্ষেত্রে 8,25,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারে সরকারের কাছে, এবং এটা দেবে জেলা শাসক। এবং জেলা শাসককেও পাওয়ার দেওয়া হয়েছে এই আইনে যে জেলা শাসক হচ্ছে ইমিডিয়েটলি তার হচ্ছে তহবিল থেকে টাকা সে রিলিজ করে তাকে দেবে। তার জন্য কবে কি ফাইন্যান্স থেকে সরকার কবে অ্যাপ্রুভাল দেবে না দেবে তার জন্য অপেক্ষা করে তা নয়, সে ইমিডিয়েটলি দিতে পারে। এটা ডিএমেরও পাওয়ার আছে এই আইনের জোরে। যদি কোনো আদিবাসী পুরুষকে কেউ ধরো দেখা গেল যে কোনো গুরুতর আঘাত করেছে, সে হসপিটালাইজড হয়ে আছে, সে মানে জীবন মরণ নিয়ে হসপিটালে বেডে ভর্তি, তাহলে সে হসপিটালে খরচের টাকাও পাবে, প্লাস সে কম্পেনসেশন পাবে, সেখানেও সে 8 লক্ষ টাকা পেতে পারে। এরকম অনেক রুল দেওয়া আছে। কোনো আদিবাসী প্রপার্টি, ধরুন এটা আদিবাসী যে জায়গাটা, এটা আদিবাসী নামে রেকর্ড আছে, অথচ গোপনে গোপনে এই প্রপার্টিটা অন্য কোনো জাতি বা বর্গের লোক নিজের নামে রেকর্ড করিয়ে নিয়েছে, কিভাবে কেউ জানে না। এটাও হচ্ছে একটা বিরাট বড় আইনি অপরাধ। এক্ষেত্রেও কিন্তু তার বিরুদ্ধে যে করেছে তার বিরুদ্ধে এফআইআর হবে, এবং এক্ষেত্রেও হচ্ছে ডিএসপি নিয়োগ হবে, ইমিডিয়েট তার ট্রায়াল হবে। আপনি যেমন আপনার সম্পত্তি ফেরত পাবেন, তেমনি আপনি 1 লক্ষ টাকা ক্ষতিপূরণও পাবেন সরকারের কাছে, রুলে আছে। এরকম অনেক প্রভিশন আছে। আর বিশেষ ক্ষেত্রে দেখবেন আদিবাসী প্রপার্টি নিয়ে অনেক হচ্ছে কিন্তু 2 নম্বরই হয়, অনেক 2 নম্বরই আছে। আমরা যে আইনটা জানি না বলে আমরা বলছি। একদম বাস্তব উদাহরণ দিচ্ছি, আমাদের বেশি না খন্ডানে হচ্ছে মাকালডি, অনেক নাম শুনেছেন যারা ওইদিকে আছেন। মাকালডির একটা প্রপার্টি, তারা হচ্ছে জাতিতে এসসি, সরকার হচ্ছে পাট্টা দিয়েছে। পাট্টাটা কি জিনিস? সরকারি অনুমোদন পত্র। আর পাট্টা এমন একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট, যার হাতে পাট্টা আছে দলিলেরও বাপ, ওই সম্পত্তি কেউ কোনো রকম ছিনে নিতে পারবে না। পাট্টা খুব গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। এটাও ইস্যু হয় হচ্ছে সরাসরি রাজ্যপালের দপ্তর থেকে, রাজ্যপাল থেকে ভায়া হয়ে বিডিও, ডিএম, এসডিও, বিডিও, পঞ্চায়েত হয়ে আপনার কাছে সার্টিফিকেট দিতে হবে। আর এই পাট্টা পাওয়া সম্পত্তির অধিকার একমাত্র সেই পরিবারেরই আছে। পাট্টা পাওয়া সম্পত্তি আপনি বিক্রিও করতে পারবেন না। আমি যখন আমার নামে পাট্টা হবে, আমি মারা যাওয়ার পর আমার ছেলেমেয়েরা ওয়ারিশার সূত্রে পাবে, অন্য কেউ পাবে না। এটা এমন একটা
গুরুত্বপূর্ণ সম্পত্তি, এমন একটা ডকুমেন্ট, এরকম একটা পাট্টা পাওয়া সম্পত্তি পাশের একটি মুসলিম পরিবার গায়ের জোরে দখল করে দিয়েছে। সে দেখছে এটা 1 নম্বর খতিয়ানে দেখাচ্ছে রেকর্ডে, পাট্টা পাওয়া সম্পত্তি, এখানে কিছু রেকর্ড দেখতে পাচ্ছে না, ভাব যেটা খাস হয়ে গেছে, সে গায়ের জোরে সম্পত্তিটা দখলে চাষবাস করছে দীর্ঘ বছর ধরে। যাদের প্রকৃত জমি সে চাষ করতে পারছে না, তাকে ঢুকলেই মারধর করছে, হুমকি দিচ্ছে, চমকাচ্ছে, নেতাদেরকে দিয়ে অনেক কিছু ঘটনা ঘটছে। সেই ব্যক্তি যার সাথে ঘটনা ঘটেছে তাদের বাড়ির একটি ছেলে আমার বাড়িতে কনস্ট্রাকশনের কাজ চলছিল, লেবারে কাজ করতেছে। সে যখন জানতে পেরেছে আমি আইনজীবী, তখন আমাকে তার সমস্যার কথা বলেছে, দাদা আমার এই ঘটনা ঘটেছে, এটা কি কিছু করা যেতে পারে? না তোমার যে সম্পত্তি, তোমার কি কাগজ আছে, আমাকে অফিসে নিয়ে এসে আগে দেখাও, আমি দেখি তারপরে বলবো। যখন কাগজ নিয়ে এসছে আমি তো দেখো আমাকে, তোমার তো পাট্টা পাওয়া সম্পত্তি, কার বাবার সাথে দিয়ে তোমার জায়গা দখল নেবে, জায়গা তো তোমার, তুমি জোর করে চাষ করো। না দাদা এরকম এড়িয়ে যাচ্ছে, হুমকি দিচ্ছে। এর আগে 2বার পুলিশে এসেছিল, ভিডিও এসেছিল, আমরা অভিযোগ করেছি, কিন্তু কাজে তার কিচ্ছু হয়। থানায় অভিযোগ করতে গেলে থানা বলছে এটা সিভিল ম্যাটার, আপনি কোর্ট থেকে অর্ডার নিয়ে আসুন, তাহলে আমরা সেই পরিবারের ব্যবস্থা আমি অভিযোগ করেছিলাম কমিশনকে, ওর পক্ষে ডিএমকে চিঠি করা হয়েছিল, ডিজিপিকে চিঠি করা হয়েছিল, থানায় এফআইআর পর্যন্ত করে দিয়েছি। এসসি অ্যাক্টে প্রথমত হচ্ছে ওর কোনো এফআইআর করতে চাইছে, বেচারা এটা জমি জায়গা ম্যাটার, এটা সিভিল ম্যাটার, সিভিল ম্যাটার তো এফআইআর হবে না। তুমি ভাই কোর্টে যাও, 140 ধারা করো, কি সিভিল মামলা করো, টাইটেল ফাইল করো, আর সিভিল কেস করা মানে যেন দীর্ঘমেয়াদী মামলা হবে। সিভিল কেস করা মানে এখন চলবে 5 বছর, কবে জবাব নেই, কবে সিদ্ধান্ত হবে। আরে আমাদের যখন এসসি অ্যাক্টে সুবিধাগুলো আছে, আমি কেন সিভিল কেসে যাব? আর দেখবেন প্রশাসন, বিশেষ করে পুলিশ, সিভিল কেসের আইন বোঝে না। ওরা হচ্ছে খাকি পোশাকটা পরে নিজেদেরকে গায়ে জোরে হুমকি দেখিয়ে হুইপ জারি করে কাজ করে নেওয়ার চেষ্টা করে, আইনের ধার থাকতে। আমি যখন প্রথম ওনাকে এফআইআর করতে পাঠাই যে তুমি যাও গিয়ে থানা গিয়ে এফআইআর করো, পুলিশও বোঝালে এটা সিভিল ম্যাটার, এফআইআর কেন হবে, এফআইআর হবে না। তার জিডি পর্যন্ত নিতে চাইনি, তাকে ফেরত পাঠিয়ে দিচ্ছে। আবার আমি পরের দিন বাড়িতে, তুমি ফের যাও, কে অফিসার আছে তার নাম জানবে, আর আমাকে ওখানে দাঁড়িয়ে ফোন করে দিয়ে পরে এফআইআর না। পরের দিন তো তাই, তাকে তো মানে যাচ্ছতাইভাবে হেনস্থা করছে। এবার আমাকে ফোন করেছে, দাদা নাম নিচ্ছে না, আর অফিসারের নাম কি জিজ্ঞাসা করো, নাম যেই জিজ্ঞাসা করেছে, আর যখন জানতে পেরেছে আমার নাম, এমনি ভয় খেয়ে গেছে। আপনার ইনচার্জকে সেই দিনকে ভাবো করে সিআই স্যার ছিল থানাতে, সিআইও ব্যাপারটা বোঝে না। তখন আমি ওনাকে এসসি এসটি অ্যাক্টের কমিশনটা বললাম যে দেখুন, এসসি এসটি অ্যাক্টে সেকশন 3 সাবসেকশন 1 ক্লজ এফ অ্যান্ড জি, এই সেকশনে আদিবাসীদের একটা বিশেষ রাইটস আছে যে আদিবাসীদের দখলীকৃত কোনো সম্পত্তি, যেখানে আদিবাসীরা দখলদারি আছে, অথবা যে সম্পত্তিটা আদিবাসীদের নামে রেকর্ড হয়ে রায়তি হয়ে আছে, অথবা তার নামে অ্যালোটেড হয়েছে, বা তাকে পাট্টা দেওয়া হয়েছে, বা আদিবাসীদের পবিত্র ধর্মীয় স্থান, যেখানে তারা বহু বছর ধরে মানাছিনা করে আসছে, সবাই জানে আদিবাসীদের এখানে একটা স্থান, এরকম কোনো জায়গা অন্য কোনো জাতি বা বর্গের ব্যক্তিরা সেই জায়গাটাকে কিনতে পারে না, দখল করতে পারে না, আদিবাসীদের উচ্ছেদ করতে পারে না। যদি এরকমটা কেউ করার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে এই এসসি এসটি অ্যাক্টের এই সেকশনে মামলা হবে, এবং তার 2 বছর জেলও হতে পারে, জরিমানাও হতে পারে, বা উভয়ই হতে পারে। এবং সেই সাথে সাথে ওই পরিবারটা এসসি এসটি রুল 1995 অনুযায়ী সে 1 লক্ষ টাকা মুক্তিপণও পেতে পারে। তাহলে আদিবাসীদের জন্য এই বিশেষ আইনটা থাকা সত্ত্বেও আমি কেন ওই সিভিল কেস ফাইল করতে যাবো, 20 বছর ধরে কোর্টে ঝুলে থাকবো? আমার তো ইমিডিয়েট রিলিফ পাওয়া যাবে। এইটা বিষয়টা বোঝানোর পরে তখন উনি আমার কথাটা শুনে তখন ইমিডিয়েটলি এফআইআর হয়। এই মামলাটা চলছে আজকে 6 মাস। অপোজিট পার্টি এগেনস্টে প্রথম এফআইআর হয়েছে, সে জামিন নিয়েছে, এখন মামলাটা বিচারাধীন। ইতিমধ্যে সে 75,000 টাকা অ্যাকাউন্টে পেয়ে গেছে সরকার। এই টাকাটাও দিতে চাইছিল না, ঘোরাচ্ছিল। আবার আমি কমিশনকে চিঠি পাঠাই যে এসসি এসটি পরিবারটা প্রাপ্য, যে টাকাটা পাওয়ার অধিকার আছে, তাকে এখনো পর্যন্ত দেওয়া হয়নি, হেনস্থা করা হচ্ছে বলে আমি কমিশনকে চিঠি করার পরেই ইমিডিয়েটলি ওখান থেকে শোকজ আসার পরে তড়িঘড়ি ডিএমওর এগেনস্টে এনকোয়ারি করে ওই ফান্ডে টাকা দিয়ে 75,000 টাকা পেয়ে গেছে, এখনো 25% টাকা পাবে। এরকম তো আমাদের ঘরে ঘরে অনেক সমস্যা আছে।
কজন এই আইনটা জানে? আজকে আমরা এটা না জানার জন্য আমরা পোকার মতো হচ্ছে নির্বোধের মতো আমরা ঘুরে বেড়াই, এরও দৌড়ে ঘুরে বেড়াই। নাহলে আমরা রাজনীতির হচ্ছে কি বলে খুব নোংরা ভাষা বলা যায় যে ফ্যান চেটে বেড়াই, হ্যাঁ হচ্ছে নেতাদের পিছন পিছন ঘুরি। আজকে যদি আমরা আইনটা নিজেরা জানি, কারণ ক্ষমতা নেই আমাদের কাছ থেকে অধিকার কেড়ে নেওয়া। আরও একটি বিষয়, মজার বিষয় দেখুন, 2016 সালে এই আইনটাকে আরও স্ট্রং করার জন্য, আদিবাসী অধিকারটাকে আরও মজবুত করার জন্য, আদিবাসীরা যাতে নিজেদের পায়ে শক্ত দাঁড়াতে পারে মুহূর্তর জবাব দিতে অন্যায়ের বিরুদ্ধে, তার জন্য 2016 সালে এই আইনটাকে ফের অ্যামেন্ডমেন্ট করা হয়, সংশোধন করা হয়, করে সেখানে একটা নতুন সেকশন অ্যাড করা হয়। এই সেকশনটা কি? যদি কোনো আদিবাসী পুরো সরকারি প্রতিষ্ঠানে যদি সে কোনো অভাব অভিযোগ দিতে যায়, ধরুন আমরা একটা কোনো কথা বলছি, আমি পঞ্চায়েত থেকে দরখাস্ত দিতে গেছি, বা বিডিওকে আমি অভিযোগ জানাতে গেছি, বা আমি থানায় একটা জিডি করতে গেছি, কি এফআইআর করতে গেছি, বা আমি ডিএম অফিসে কোনো একটা অভিযোগ জানাতে গেছি। সেই সময় আমি যেহেতু আদিবাসী, আমাকে নিচু জাত বলে অভিহিত করে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে অফিসে তাড়িয়ে দিল, বা আমাকে ঘন্টার পর ঘন্টা বসে রেখে আমার অভিযোগ নিচ্ছে না, তার কর্তব্যের প্রতি সে অনীহা দেখাচ্ছে, সে তার কাজটা করছে না শুধুমাত্র আমার জাতির পরিচয়ের জন্য। এটাকে বলা হয় নেগলিজেন্সি অফ ডিউটি ইংরেজিতে। তো এই তার যেটা তার কর্তব্য ছিল কাজটা করা, তার অভিযোগটা শোনা এবং তাকে বসে তার বিষয়টা জেনে নিয়ে তার অভিযোগটাকে নথিভুক্ত করা, তাকে বিশেষ গাইড করা যে কি করতে হবে, আপনি এই অমুক জায়গায় যান এবং অভিযোগ করে তাকে সমস্ত কিছু রাস্তা দেখানো, এই যে পরিষেবাটা দেওয়া, বা এফআইআর করা, কি করা, তার বিষয়টাকে ইনকোয়ারি করা, এই যে কাজগুলো সেটা না করে উল্টে তাকে আরও নানা রকম অসম্মান করছে, তাকে বলছে, তাকে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন ঘোরাচ্ছে, অথচ কাজের কাজ করছে না। যদি এরকম ঘটনা কোনো অফিসার করে, সে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনই হোক বা ডিফেন্স অ্যাডমিনিস্ট্রেশন হোক, যেই হোক না কেন, তাহলে তার বিরুদ্ধে SC/ST অ্যাক্টে সেকশন 4 লাগু হবে, নেগলিজেন্সি অফ ডিউটি। যদি তার বিরুদ্ধে অভিযোগ করা হয়, হ্যাঁ সেই অফিসার যদি নিজে SC/ST না হয়ে থাকে, তাহলেই এই আইনটা লাগু হবে। এটা হচ্ছে লোয়ার কাস্ট ভার্সেস আপার কাস্ট। তো সে যদি নিজে SC/ST সম্প্রদায়ের ব্যক্তি হয়ে থাকে, তাহলে কিন্তু এই আইনটা লাগু হবে, তাহলে সে আপার কাস্টের লোক। আর সে যদি এই ধরনের অন্যায় করে, তাহলে তার বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন হবে, সেই অফিসার সাসপেন্ড হয়ে যেতে পারে, তার 2 বছর জেলও হয়ে যেতে পারে, তার বিরুদ্ধে জরিমানাও হতে পারে, অথবা তার কিছুই হতে পারে। এবং এই কেসটা করার জন্য আপনি আবার ওইটা ক্ষতিপূরণ পাবেন সরকারের কাছে। তাহলে এইবার বলুন, আমরা কেন থানায় গিয়ে ভয় পাবো? কোন অফিসারের বাবা শান্তি আছে যে আমাকে ধমকাবে, রায় চমকা চাই? আমি SP, আমি অভিযোগ করতেছি, বাধ্য। শুধু দেখে রাখবেন তার নামটা কি, যখন যখন ধরুন আপনি অভিযোগ করতে গেলেন না, একদম হাটের সাথে কথা বলুন, আপনার নামটা বলুন তো, আপনার নাম কি, আপনার ডেজিগনেশন কি। যখনই আপনি প্রোটেস্ট করুন, ওর এমনি প্যালপিটেশন ধরে যাবে যে না এই আইন জানে, কিছু বোঝে, এর ব্যাকগ্রাউন্ড কিছু নিশ্চয়ই আছে। আরে আপনার তো একটা অধিকার, আপনি আপনার অভিযোগ জানাতে গেছেন, আর ওটা তার কর্তব্য কাজটা করানো, তাহলে সেখানে আমাকে শুধু কেন ঘোরাবে? এই কোনো নেতার বিরুদ্ধে অভিযোগ করতে গেছি বলে? আইন তো কারোর জন্য আলাদা কিছু নয়, সকলের জন্য সমান। তাহলে এই যে আইনটা স্পেশালি ভাবে 2016 সালে যে অ্যামেন্ডমেন্ট হলো, এই সেকশনটা নতুন করে অ্যাড হলো, সেকশন 4, এখানে এই প্রভিশনটা আনা হয়েছে, যত বড় আধিকারী হোক না কেন, তার বিরুদ্ধেও SC/ST অ্যাক্ট লাগু হবে যদি কোনো আদিবাসীকে হেনস্থা করে, তার অভিযোগ যদি শুনতে নারাজ হয়, যদি তার কথা না শুনে তার অভিযোগ নিতে অস্বীকার করে, বা তাকে হেনস্থা করে অন ডিউটি থাকাকালীন, তাহলে তার বিরুদ্ধেও আইনত ব্যবস্থা আছে। তাহলে আমরা কেন কোনো দপ্তরকে ভয় পাবো? কেন বোকার মতো একটা কোনায় গিয়ে বসে থাকবো? কথা ফোটাতে হবে। তাহলে দেখুন, আজকে এই জিনিসটা যখন শুনতে ভালো লাগছে, এখন তো মনে হচ্ছে যে তাই তো আমরা তো ঠকেছিলাম। তাহলে এবার দেখে নেবো এই যে সাহসটা জাগছে, আজকে এই অধিকারী সম্পর্কে না জানতে, তাহলে এই কনফিডেন্সটা আসতো না। আশা করছি কালকে যদি আপনাদের এরকম কোনো সমস্যা হয়, আপনারা যদি কথা নিশ্চয়ই ভালো করে কথা বলতে পারবেন, বোকার মতো বসে থাকবেন না। এর জন্যই হচ্ছে সচেতনতা আয়োজন করার উদ্দেশ্য। এগুলো করার দরকার আছে। গ্রামে গ্রামে, এলাকায় এলাকায়, ক্লাবে ক্লাবে, পাড়ায় পাড়ায় এরকম আইনি সচেতনতা শিবির আয়োজন করার দরকার। এগুলো করলে কি হবে, আপনাদের আইনগত কোথায় কি কি সুযোগ সুবিধা আছে, যখনই আপনারা জানতে পারবেন, তখনই আপনি স্বনির্ভর হতে পারবেন। শুধু আপনার একা মাঝি বাবা কত লড়াই করবে, বা আপনার ওই আদিবাসী সংগঠন কত লড়াই করবে, আমরা তো হাজার হাজার
যারাই থেকে যান, যে জেগে ঘুমে তাকে তো জাগানো যায় না, আপনাকে তো জাগতে হবে, আপনাকে তো বিষয়টা জানতে হবে। আরেকটা বিষয় দেখবেন, ওই যে বললাম প্রথমেই, যখনই আপনি অভিযোগ করতে যাচ্ছেন জাতির পরিচয়টা উল্লেখ করে কেটে দিচ্ছেন, না এটা লেখা যাবে না, আপনি এমনি নর্মালি লিখুন। তাহলে আমাদের জন্য যেহেতু এই আইনটা তৈরি হয়েছে, তাহলে আমি কেন তার সুবিধা নেব না? আইনটা কাদের জন্য? এসসি একটা আদিবাসীদের জন্য। তাহলে আমি কেন এই আইনের সুবিধাটা নেব না? কেন আমার জন্য এসসি একটা লাগু করবে না? কেন প্রশাসন আমার এই এসসি একটা আওতায় ইনভেস্টিগেশন করবে না? এই আইনটা তো আমাদের সুরক্ষার জন্যই। তাহলে কেন সেই ইচ্ছাকৃতভাবে আমাকে মিসগাইড করছে, আমাকে প্রতারণা করছে, বোকা বানাচ্ছে? এই প্রশ্নটা তুলতে হবে। এবং এইগুলো হচ্ছে ডেপুটেশন, যখন আমরা অনেক ক্ষেত্রে দেখি আদিবাসী বিভিন্ন জায়গায় ডেপুটেশন হচ্ছে, আমি তো হাইকোর্টে ডেলি যাতায়াত করি, প্রায় দিনই দেখি বিভিন্ন জেলা থেকে বিভিন্ন সংগঠন দলে দলে আসছে কলকাতার বুকে আন্দোলন করতে, কিন্তু এই বিষয়গুলো নিয়ে কেউ কোনো কথা বলে কেন জানি না। হতে পারে তার হয়তো সেই আইনটা সম্পর্কে সঠিক না জানার জন্য সে তার সামর্থ্য যতটা পারছে তার মতো করে সে বলার চেষ্টা করছে, কিন্তু এগুলো জানার দরকার। এই বিষয়গুলোকে প্রশাসনের সাথে তুলে ধরার দরকার আছে, এমনকি সেটা লেখনীতে উল্লেখ করা দরকার। কিন্তু প্লেন দরখাস্ত দিলেও হবে না, এই পয়েন্টগুলো তুলে ধরতে হবে। তবেই প্রশাসন চমকাবে, তবেই সরকার চমকাবে, তবেই বিরোধীরা চমকাবে। জায়গাকে আর বোকা বানানো যাবে না, আর বেশি দিন আদিবাসীদের বোকা বানানো যাবে না। দেখুন এই যে কথাগুলো বলছি, এগুলো আপনাদের কাছে নতুন মনে হচ্ছে, কিন্তু এগুলো লাগু হয়েছে আজ থেকে অনেক বছর আগে, 1989 সালে। কিন্তু আমরা আজ সেই আইনটা না জানার জন্য আমরা বোকার মতো বসে আছি। আমরা জানি এটা আজকে তৈরি হয়নি, আইনটা এটা আজকে নতুন নয়। এগুলো জানতে হবে, বুঝতে হবে। অনেক সুযোগ সুবিধা আছে। আমি তো যেহেতু হঠাৎ করে খবরটা পেয়েছি খুবই ব্যস্ত নেই, যে কোনো জিনিস প্রোগ্রাম করতে গেলে তার জন্য পড়াশোনা করতে আরও প্রিপারেশন নিয়ে আসতে হয়। তো আমি সেভাবে রেডি হয়ে আসতে পারিনি বলে আরও ডিটেল বলতে পারলাম না, কিন্তু বলার অনেক কিছু আছে। এবার আপনাদের মধ্যে থেকে কোনো প্রশ্ন থাকবে, যে কোনো প্রশ্ন, যে কোনো বিষয়। স্যার